তরকারি কিনাই না, তারপরও 80টা 90টা 60টার নিচে পাওয়া যায় না। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। বাজারে উচ্চ মূল্যের কাছে অসহায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপ সামলাতে পণ্য সরবরাহে আমদানির বিকল্প নেই মত অর্থনীতিবিদদের। ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ। ঢাকার পুঁজিবাজারে ঘুরে দাঁড়ালেও ফার্মা ও কেমিক্যাল খাতের কোম্পানি। বিনিয়োগকারীদের হতাশ করেছে ব্যাংক বিমা। দাম বৃদ্ধির শীর্ষে নেই এই ক্যাটাগরির প্রতিষ্ঠান। চামড়া শিল্পের বর্জ্য থেকে উৎপাদন সম্ভব টাইলস বন্ডেড লেদার। বছরে বাড়তি আয় হবে 400 থেকে 500 কোটি টাকা। বর্জ্য অপসারণ পরিবেশ বান্ধব হলে বাড়বে পণ্য মূল্য, কমবে নদী দূষণ। রাজবাড়ীতে মিলছে না ড্রাইভিং লাইসেন্স। কর্মকর্তা না থাকলেও অফিস চালান কর্মচারী। টাকা নিয়ে খাতা পরীক্ষা করেন দালালরা। মুন্সিগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন যানের দাপট। এবং প্রথমবারের মতো বিটকয়েনের দাম ছাড়ালো $1,00,000। প্রভাবক হিসেবে কাজ করেছে ট্রাম্পের ঘোষণা। উচ্ছ্বসিত ক্রিপ্টোকারেন্সি ভক্তরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সরকারি দায় হিসাবের চেয়ে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমন দাবি করার 3 দিন পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানালো, নভেম্বরেও ধরা যায়নি পাগলা ঘোড়ার মতো ছুটে চলা মূল্যস্ফীতির লাগাম। ব্যয় বৃদ্ধির এই দৌড়ে তাই নিত্যপণ্যের বাজারে বাড়ছে সাধারণ মানুষের অসহায় আত্মসমর্পণের গল্প। ভালো তো দূরের কথা, পচা গলা সবজি কিনতেও হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় উচ্চ প্রবৃদ্ধির স্বপ্নে বিভোর না হয়ে আগামী অর্থ বছরেও ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিন্না তারা যশোয়ার রিপোর্ট। পচা তরকারি কিনাই না, তারপরও 80টা 90টা 60টার নিচে পাওয়া যায় না। বালা খাবার গেলে 100-120 টাকা লাগে। কিন্তু কষ্ট হয়। মহাখালীর রেল লাইনের পাশের এই বাজারগুলো যেন চড়া মূল্যস্ফীতির বড় সাক্ষী। জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সঙ্গে না পেরে পচা গলা সবজি নিয়েও বিক্রির অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। আর যারা ক্রেতা হয়ে আসছেন এসব কিনতে, তারাও জানাচ্ছেন নিত্যদিনের ব্যয় বৃদ্ধির কাছে অসহায় আত্মসমর্পণের গল্প। এখন চলবো কেমন? আগে যে পেঁয়াজ 50 টাকা 60 টাকা পেঁয়াজ কিনতাম, 120 টাকা করে পেঁয়াজ। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। চাউলের দাম নাই, কর্ম কি করে খাম, কি করে চলম। এই গল্পের কিছুটা উঠে আসছে সংখ্যা তত্ত্বেও। বিবিএস বলছে অক্টোবরের পর নভেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.80%। যদিও গেল সোমবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি থাকে। সার্বিক মূল্যস্ফীতি 10 থেকে 11% দেখালেও প্রকৃত অর্থে তা ছিল 15 থেকে 17%। জীবনযাপনের খরচ বৃদ্ধির হিসেব নিয়ে সরকারি সংস্থার এমন কারচুপির মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানতে আগামী অর্থ বছরে উচ্চ প্রবৃদ্ধি নয় বরং সংকোচনমুখী যাত্রা অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে কেউ প্রবৃদ্ধি নিয়ে অত বেশি চিন্তিত। যেটা হচ্ছে আমাদের স্ট্যাবিলাইজেশনের দিকে যেতে হবে। আমাদের যেমন চাহিদা সংকোচন নীতি চলছে মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরার জন্য, এটার সঙ্গে আমাদের সরবরাহ বাড়াতে হবে, সেটার বিকল্প নাই। মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার জন্য পণ্যের সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধি ছাড়া সহজ বিকল্পও নেই তাদের পরামর্শে। মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে কিন্তু আমদানি করে সরবরাহ বাড়ানোর খুব একটা বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না। শুধু কি খাদ্যপণ্য কিনতে? পরিবহন, শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও সাধারণ মানুষকে সামাল দিতে হচ্ছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপ। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী 2022 সালে করোনা এবং মূল্যস্ফীতির প্রভাবে প্রায় 27.5 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছিলেন। এখনো যারা কোনো মতে টেনে টুনে দারিদ্র্য সীমা পার করে বসবাস করছেন কিংবা মধ্যবিত্তরা, তারা লড়াই করছেন উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি কমে যাওয়ার সুখবর আসবে না রাতারাতি, তবে জনগণকে স্বস্তি দিতে পদক্ষেপ নিতে হবে অতি দ্রুত। জিনা তারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। আজ আমরা আলোচনা করব মূল্যস্ফীতি হিসাব ও জীবনযাপনের বাস্তবতা নিয়ে। আর এই প্রসঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ।
আমরা প্রথমে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটি রিপোর্ট দিয়েছে, সাথে হচ্ছে বিবিএস এর রিপোর্ট আমরা দেখলাম। সব মিলে বলা চলে বাজারে যে টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থা দুটি প্রতিষ্ঠান, দুটি সংস্থার যে গবেষণা রিপোর্ট আমরা পেলাম, কিন্তু তার সাথে কোনোভাবেই খাপ খাইয়ে যায় না। আসলে বাস্তবতা কি বলবেন? বাস্তবতা হচ্ছে যে মূল্যস্ফীতি যতটুকু আসলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেখাচ্ছে তার চাইতে বেশি। কারণ হলো যে তাদের যে পুরো প্রোডাক্ট বাস্কেট সেটা কিন্তু অনেক বড়। তো এখানে 650-700 পণ্য, তো সেই পণ্যের ভিতরে সব কিছু কিন্তু গরিব মানুষেরা যেমন ভোগ করে না, অন্যদিকে খাদ্য পণ্যের ভিতরে এমন কিছু পণ্য রয়েছে যেগুলো একেবারে লাক্সারি আইটেম। তো ওই সমস্ত কিছু বিবেচনা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে যে দামের পরিবর্তন, যে পয়েন্ট টু পয়েন্ট যে চেঞ্জটা, তো সেইটা কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না এখন। যদি আমরা যে একেবারে যে নিত্য খাদ্যপণ্য যেগুলো হচ্ছে সাধারণ মানুষ যেগুলো ভোগ করে, সীমিত আয়ের মানুষের যে ভোগ্য পণ্য, সেগুলোর দাম কিন্তু আরও অনেক বেড়েছে। একদিকে কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে দাদন নিয়ে পণ্য উৎপাদন করছেন, তারা নিজেরাও যেমন দাম পাচ্ছেন না, অন্যদিকে মাঝখান থেকে দু একটা বড় যারা পুঁজি বিনিয়োগ করছেন তারা একেবারে সমস্ত মুনাফা লুটে নিয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের পুরো খেলা, এবং এই খেলাটা আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু কন্টিনিউ করছে, কোনোভাবে কোনো ওষুধ কাজ করছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা কি করছে, তারা দু একটা জায়গাতে আলুর বাজারে দেখা গেল যে 45 টাকা কেজি বিক্রি করছেন, কিন্তু এটা কয়েকদিনের ভিতরে শেষ, এরপরে দেখা যাচ্ছে আবার লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে যে কথাবার্তাগুলো আছে সেগুলো হচ্ছে ধারণা ভিত্তিক কিছু তথ্য, আর এই যে বিবিএস যেটা করে সেটা হচ্ছে যে প্রোডাক্টের দাম একেবারে বাজারে গিয়ে তারা সংগ্রহ করে। তো এই সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আসলে কিন্তু এই যে মূল্যস্ফীতির যে পরিস্থিতি, সেটা যদি অল্প কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে যে সীমিত আয়ের এবং নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা ভোগ করেন, সেই খাদ্যপণ্যগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখবো যে পরিস্থিতি আরও হয়তো ভয়াবহ। একটু যদি বলি, সেটা হচ্ছে যে মাঠে এখন আলু উঠছে, মৌসুম শুরু হয়েছে, আবার একটা শ্রেণীর কৃষক দেখছে দাম বেশি পাওয়ার স্বার্থে আলু আবার এখন রোপণও করছে নতুন করে। সেক্ষেত্রে দুইটি অবস্থায় সংকটে পড়েছে বাজারে, আলুর সংকটে যদি বলি, এবং জমিতে বিক্রি হচ্ছে আলু 90 টাকা কেজি। তাহলে এখান থেকে 90 টাকা যদি জমিতে বিক্রি হয় তাহলে শহরে কত আসবে? তাহলে এই সিন্ডিকেট কি বলবেন, নাকি বাজারে নৈরাজ্য একটা সৃষ্টির জন্য পায়? আসলে সিন্ডিকেট যে কাজটি করেছে সেটা হলো তারা দেখিয়ে দিয়েছে যে এখানে অতি মুনাফার সুযোগ রয়েছে। এর আগে আমরা কি দেখলাম যে কাঁচামরিচ, সেখানে কিন্তু কৃষকেরা প্রথমে যখন এই সিন্ডিকেট তৈরি হলো এই বন্যাকে কেন্দ্র করে, যে আকস্মিক যে বন্যা হলো সেটাকে, কিন্তু বাজারে কিন্তু সরবরাহ স্বাভাবিক ছিল, তখন কি করলো কৃষকেরা, তখন ক্ষেতের মধ্যেই মরিচটা রাখলো, তখন কিন্তু আর তুলনা, এবং ওই সুযোগটা কৃষকদেরকে তৈরি করে দিয়েছে কিন্তু ওই সিন্ডিকেট। দেখা যাচ্ছে যে না, ইচ্ছা মতো দাম বাড়ানো, যে 1000 টাকা 1200 টাকা কেজি হয়ে গেল ওই সময়, মানুষ তখন বিয়ের উপহার হিসেবে কাঁচামরিচ দিল 1 কেজি। তো এই আমাদের উদাহরণ কিন্তু রয়েছে। তার মানে হলো যে সমস্যাটা তৈরি করছেন কিন্তু এই সিন্ডিকেট, এবং সেটা মাঝে মাঝে কৃষকদের কাছে যাচ্ছে। এখন যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সরকার যতই সুযোগ দিক, এই যে এখন বলা হচ্ছে যে আমদানি শুল্কের প্রত্যাহার, তারপরে আমদানি করে বেশি করে করতে, কে আমদানি করবে? এটা কি সরকার আমদানি করবে? এটা প্রাইভেট সেক্টর আমদানি করতে হবে। প্রাইভেট সেক্টর যদি দেখে যে একটা অস্বাভাবিক মুনাফার সুযোগ রয়েছে বাজারে, তাহলে সেক্ষেত্রে তারা তো আমদানি করবে না, তারা দেশের ভিতরেই হয়তো কিছুটা কৃষকদেরকে দেবে, দিয়ে বাকিটা তারা লুট করবে। তো এই যে বাজার লুটের যে সংস্কৃতি শুরু হয়েছে, আমি মনে করি সেটা সবচেয়ে বড় রোগ, এবং সেখানে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না, এই কারণে তারা পেয়ে বসছে। এবং কৃষকেরা তো পর্যাপ্ত পরিমাণে আলু উৎপাদন করছেন এবং কিন্তু সারপ্লাস থাকছে, ওই সারপ্লাসগুলোকে কিন্তু আবার ফেলে দেওয়া হচ্ছে, ডাম্প করা ফেলা হচ্ছে, এবং বাজারে কৃত্রিম সংকট কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। কোন পণ্যটা দেশে উৎপাদন হয় না? পেঁয়াজ যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি উৎপাদন হয়, আলু হচ্ছে, অন্যান্য সমস্ত সবজি উৎপাদন হচ্ছে, সারা পৃথিবীতে আমরা সবজি উৎপাদনে দ্বিতীয়। তো সেই পজিশনে থেকে যদি বাজারে এত দামে সবজি কিনতে হয় তাহলে তো অত্যন্ত দুঃখজনক। ডক্টর মাহফুজ করিম, আমরা আলোচনায় আসবো আবারও। একটু চলে যাচ্ছি কারণ বাজারে, সেখানে নিত্যপণ্যের কী অবস্থা সেটি জানতে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও স্বস্তি নেই দামে, বেশিরভাগই বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এদিকে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে আছেন রিপোর্টার SM আরেফিন, সরাসরি যাচ্ছে তার কাছে। মাসের প্রথম সপ্তাহের বাজার আজ। এদিন সাধারণত ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে, বেশ গরম থাকে বাজার, এবং বেশ কিছু পণ্যের ওঠানামার মধ্য দিয়েই কিন্তু আজকে শুক্রবারের বাজার চলছে। যদিও শীতকালীন সবজিগুলোর দাম তুলনামূলকভাবে কমেনি, বেশ কিছু সবজি আসলে 60 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদিও 100 টাকার উপরেও বেশ কয়েকটি সবজি রয়েছে, যেমন করলা, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, এছাড়া বরবটিও 100 টাকার উপরে বিক্রি হচ্ছে, এছাড়া লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়, এবং কিছুটা মানে কমতির দিকে বাঁধাকপি এবং ফুলকপির দাম, যদিও সেটি বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি পিস। বিক্রেতারা বলছেন যে বাজারে শৃঙ্খলা না থাকায় আসলে শীতকালীন সবজির দাম এখনও কমেনি, যদিও
যদিও সরবরাহ যথেষ্ট রয়েছে। ক্রেতারা বলছেন যে শীতকাল হওয়া সত্ত্বেও কেন বাজারে এখনও সবজিগুলোর দাম এত বেশি, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এছাড়া আজকে গত সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের মুরগিতেই প্রায় কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি যেটি গত সপ্তাহে 180 টাকায় বিক্রি হয়েছিল, আজকে সেটি 190 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু পেঁয়াজের দাম কিন্তু উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশিটা 140 টাকায়। এছাড়া বাজার ঘুরে আমরা যেটা দেখেছি যে তরলজাত যে দুধ রয়েছে, প্যাকেটজাত যে দুধ, সেটি কিন্তু প্রতি লিটারে 10 টাকা বেড়ে 100 টাকায় বিক্রি হচ্ছে বাজারে। বিক্রেতারা বলছেন যে মানে তারাও ক্ষোভ প্রকাশ করছেন যে দুধের দাম কেন লিটারে হুট করেই 100 টাকা 10 টাকা বেড়ে যাবে, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা নিজেরাও। এছাড়া আমরা বাজার ঘুরে যেটা দেখেছি যে চিনির দাম কিন্তু কিছুটা কমেছে, 5 টাকা কেজিতে কমে চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়। এছাড়া ছোলাও কেজিতে 5 টাকা কমেছে। কিন্তু বাজারে গত 2 সপ্তাহ ধরে সয়াবিন তেলের যে সংকট, সেটি কিন্তু এখনও কাটেনি। বিক্রেতারা বলছেন যে তারা চাহিদা মতো ডিলারদের কাছে সয়াবিন তেল পাচ্ছেন না, কিংবা তারা যতটুকু চাচ্ছেন তাতে সয়াবিন তেলের সঙ্গে বাড়তি পণ্যও কিন্তু তাদেরকে কিনতে বাধ্য হতে হচ্ছে। এছাড়া তারা জানিয়েছেন যে তারা সবকিছু মিলিয়ে যদি বলি, গতকাল বিবিএস এর প্রকাশিত খাদ্য মূল্যস্ফীতির যে তথ্য, সেটির বাস্তব চিত্রই কিন্তু প্রমাণ হচ্ছে বাজার নিয়ে। এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতি এতক্ষণ সরাসরি ছিলাম আমরা মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। ডক্টর মাহফুজ কবির, আমরা আলোচনা ফিরছি। আমরা নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানলাম, একটু আলোচনা করতে চাই সামনে রমজান আসছে, সরকারও অনেক পণ্যের শুল্কতে ছাড় দিচ্ছে আমদানিতে, কিন্তু বাজারে আমরা দেখছি যে আমদানি মূল্যের এখনও 9-6 চলছে, সংকট সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে ভোজ্য তেল। আপনি কি মনে করেন? না, ভোজ্য তেলে যে পরিস্থিতি চলছে সেটা আমি মনে করি যে অত্যন্ত একটা গর্হিত কাজ। তার কারণ একদিকে সরকার কিন্তু শুল্ক ছাড় দিচ্ছে, অন্যদিকে কিন্তু এই যে ভ্যাটের ক্ষেত্রেও কিন্তু কিছুটা রেশনালাইজেশন হচ্ছে। তো এই অবস্থায় আমদানি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এখন এখানে কিন্তু একটা বড় সিন্ডিকেট আছে এবং 5-6টা কোম্পানি কিন্তু পুরো এই যে 18 কোটি মানুষের যেমন এই যে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে, অন্যদিকে তারা কিছুটা রপ্তানিও করে, পরিশোধন করে। তো এই পুরো বিষয়টা এখন থমকে আছে। এই মুহূর্তে দেখা যাবে যে যদি একটু দাম বাড়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবে, তাদের যত সরবরাহ আছে সেগুলো বাজারে নিয়ে আসবে। এখন তারা উইথড্র করেছে বাজার থেকে, এখন 3 লিটার 5 লিটার কিন্তু কোনো এরকম ক্যান নেই। তো এটা কেন? এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে মজুদ আইন রয়েছে সেটার বিরোধী এবং শাস্তিমূলক অপরাধ। মজুদ আইন অনুযায়ী কিন্তু এই পুরো তাদের যতটুকু মজুদ রয়েছে সেটা কন্টিনিউয়াসলি প্রতিদিন বাজারে সরবরাহ করতে হবে, কিন্তু তারা অন্যায়ভাবে ধরে রেখেছে। এই সেম কাজ তারা করেছিল 2 বছর আগে। তো এখন যে পরিস্থিতি, আমি মনে করি যে এটা শাস্তিমূলক ব্যবস্থা যেহেতু আমরা নিচ্ছি না, এই কারণে বা না লাইসেন্স ক্যান্সেল করছি না, 1-2 করতে পারতাম ক্যান্সেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো একটা যৌক্তিক আচরণ করতো। সুশীল সমাজ থেকে বারবার বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে সাহস নিয়ে কাজ করতে হবে। অতীতে আমরা দেখেছি যে এই সিন্ডিকেট কারখানায় পরিদর্শন না করা, শুধু বাজারে অভিযান চালানো। তো সব মিলে আসলে এই সিন্ডিকেট ভাঙার জন্য আসলে কি ব্যবস্থা নিলে বেটার হয় সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, আমরা যেটা দেখলাম যে এই আলুর বাজার যেটা আসলে নিয়ন্ত্রণ করছে কারা, তারা কিন্তু হিমাগারের মালিক। আমরা দোষ দিই ফরিয়া ব্যাপারীদের, কিন্তু তারা কিন্তু এই মালিকদেরই কর্মচারী, তারা কিন্তু বাজারটাকে নষ্ট করে না। এই যে যারা হিমাগারের মালিক, তারা যে কাজটা করলো, এখন যেটা দেখা যাচ্ছে যে নেক্সট সিজনে এই আলুর দাম কত হবে, গিয়ে 130-140 টাকা কেজি যদি হয়, আশ্চর্য হওয়ার কিছু নেই। তার কারণ কৃষকের এই মাঠে 90 টাকা ফলো করতে পারে, দাম আর কমে যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে তারা এতটাই নিয়ন্ত্রণ করে এখন, যে দাম কমানোটা কিন্তু এখন খুবই 2-1টা ইনস্টেন্স সেখানে দেখা যায়, এবং এটা আশ্চর্য ঘটনা দাম কমাটা। কিন্তু বাকিটা যেটা হবে পরিষ্কার করে বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যদি কিছু পাইকারি বাজারগুলো দেখেন, তাহলে দেখবেন কি যে ওখানে নষ্ট করে, মানে প্রতিদিন যেগুলো আসে বাজারে, যেগুলো বিক্রি হয় না সেগুলোকে তারা ডাম্প করে ফেলে, ওইটা আর পরের দিন বাজারে আসে না। তো এইভাবে করে করে কৃত্রিম সংকটের যে একটা সংস্কৃতি তারা তৈরি করেছে, অভ্যাস তৈরি করেছে, এটার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষকেরা উৎপাদন করছেন, কিন্তু এই যে ওই দামটা কিন্তু আর কমছে না। তো এই যে সাইকেলটা, এইটা ভাঙার জন্য আমি মনে করি যে কয়েকটা জায়গাতে শক্ত করে হাত দিতে হবে, ক্যান্সেল করতে হবে পার্মানেন্টলি তাদের লাইসেন্স, জীবনে আর কোনোদিন ব্যবসা করতে পারবে না। এরকম ব্যবস্থা যদি করে, আর জরিমানার যে অবস্থাটা আমি দেখছি যে 1 লাখ 2 লাখ টাকা জরিমানা খুচরা পর্যায়ে, বড় যারা বিনিয়োগকারী, বড় ব্যবসায়ী, তাদেরকে ধরা হোক। তো তেলের বাজারে ধরতে হবে, এই যে এখন তারা অন্যায়ভাবে কেন করছে না, এই তেল হয় যদি তাদের মজুদ থাকে, সেই মজুদটা আসলে অভিযান চালিয়ে দেখতে হবে, বের করতে হবে কতটুকু আছে, বাজারে নিয়ে আসতে হবে পণ্য, আর নাহলে আমদানি করতে হবে। তো এখন এটা ছাড়া কোনো বিকল্প নেই। সরকার যেহেতু অলরেডি বলেছে, এবং যে শুল্ক ছাড়ের যে বিষয়টা সেটা কিন্তু এখন ঘোষণা আসছে, এবং রমজানকে সামনে রেখে এখন ভালো একটা মজুদ তৈরি করতে পারতো তারা, লম্বা সময়ের জন্য তারা কিন্তু এটা বিক্রি করতে পারতো বাজারে।
তো সেটাও তারা নিচ্ছে না এবং এই সংকট তৈরি করা তাদের একটা অভ্যাস হয়ে গেছে এবং দেখতে পাচ্ছে যে সংকট করলেই দাম বাড়ানো হয়, যারা রেগুলেটরি অথরিটি আছে তারা করে, এবং বাজারে একটু সমস্যা তৈরি হলেও সরকার যেহেতু এখন অরাজনৈতিক, তো যার ফলে তারা হয়তো কঠোর সিদ্ধান্ত নিতে চাইলেও ওভাবে পারছে না নিতে। কিন্তু আমি মনে করি যে হয়তো সরকার একসময় বাধ্য হবে, কিন্তু এর মধ্যে দিয়ে যেটা হবে যে আসলে তখন বাজারে অন্য ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। তো সব মিলে আমি মনে করি যে আসলে জনকল্যাণটা সবার আগে, যদি সরকারকে কঠোর হতে হয় তাহলে এখনই হতে হবে, আর বেশি দেরি করা যাবে না। কারণ যত বেশি দেরি করবো আমরা তত ক্ষতিটা বেশি হবে, তখন তত আর ব্যবসায়ী নিয়ন্ত্রক সংস্থাগুলো আমরা দেখি যে গাফিলতি অনেক বেশি, 2-1 দিন অভিযানে যাওয়ার পরে আবার তারা কিন্তু ব্যাক করে সেই প্যাভিলিয়নে বলা চলে, তাদের কিন্তু আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখি না। কি মনে করেন? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা আসলে ঠিক জোরালোভাবে নামছে না মাঠে। 2-1টা জায়গাতে আমরা দেখলাম যে হয়তো এই কোল্ড স্টোরেজে কিছুটা হয়তো অভিযান চালিয়েছে, কৃষি বিপণন অধিদপ্তর আছে। হ্যাঁ, কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু আসলে ভোক্তা অধিকার অধিদপ্তরের মতো কিন্তু অত মূল্য নির্ধারণ করে দেয়। তারা মূল্য নির্ধারণ করলে যেটা হয়, এর আগে কিন্তু সর্বনাশ হয়েছে আমাদের ডিমের বাজারে বা যে মাংসের বাজার, দেখা গেল যে আসলে দামটা এমনিতেই কমে বিক্রি হচ্ছে, তারা আবার বেশি দাম ধরে দিল। এইভাবে করে তো বাজারে ডিসরাপশন তৈরি করার দরকার নেই। আমি মনে করি যে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে প্রতিযোগিতা কমিশন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা যদি অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে, তারা যদি শক্ত হয়, অভিযান করে এবং বড় আকারে জরিমানা করে এবং প্রয়োজনে যদি লাইসেন্স ক্যান্সেল করা যায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে একটা ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম আজ নিত্যপণ্যের বাজার এবং সার্বিকভাবে জীবনযাপন নিয়ে। আমাদের আলোচনায় যুক্ত ছিলেন বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। সপ্তাহ জুড়ে লেনদেনের হিসেবে সূচকের পতন না হলেও ঢাকায় স্টক এক্সচেঞ্জে কমেছে বাজার মূলধন। আশারও দেখানোর পর পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে গেল সপ্তাহের শেষ 2 কার্যদিবসের দৈনিক লেনদেন। এমন লেনদেনের মধ্যে 1 মাস পর ঘুরে দাঁড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠান, ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ারের লেনদেন। তবে পতনে পড়েছে ব্যাংক বিমা। এদিকে দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে জায়গা পায়নি এই ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক 41.55 পয়েন্ট কমলেও সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে তা 4 পয়েন্টের কিছুটা বেড়ে থেকেছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন হোঁচট খেলেও পরদিনই 100 কোটির বেশি বেড়ে পার হয় 500 কোটি টাকার গণ্ডি। পরদিন আরেক দফায় বেড়ে দাঁড়ায় 512 কোটি টাকায়। এরপর ধারাবাহিক পতনের মুখে শেষ কার্যদিবসে দৈনিক লেনদেন 141 কোটি টাকা কমে দাঁড়ায় 335 কোটি 18 লাখ টাকায়, যা গেল সপ্তাহের সর্বনিম্ন। দৈনিক লেনদেনের এই বেহাল দশায় ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 651 কোটি 41 লাখ টাকা। এদিকে সপ্তাহ জুড়ে লেনদেনে আবারও হতাশ করেছে ব্যাংক খাত। প্রায় 10% কমে দৈনিক গড় লেনদেন 70 কোটি 82 লাখ টাকা থেকে নেমেছে 63 কোটি 80 লাখ টাকায়। কমেছে জীবন বীমা ও সাধারণ বীমার লেনদেনও। এ সময় বিনিয়োগকারীদের টেনেছে আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড। 1 মাস পর ঘুরে দাঁড়ানো ফার্মা ও কেমিক্যাল খাতের 34 কোম্পানির গড় লেনদেন 46 কোটি 55 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 66 কোটি 10 লাখ টাকায়। দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে প্রথমেই রয়েছে বি ক্যাটাগরির ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেড ক্যাটাগরির মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানেও জেড ক্যাটাগরির কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে বি ক্যাটাগরির দেশ গার্মেন্টস লিমিটেড ও এমএল ডাইং লিমিটেড। এদিকে দরপতনের শীর্ষ 5 কোম্পানি হলো এমারেল্ড ওয়েল্ড ইন্ডাস্ট্রি লিমিটেড, নিউ লাইন ক্লথিংস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, কোহিনুর কেমিক্যাল কোম্পানি ও এনআরবি ব্যাংক লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিক শুমারিতে তথ্য দিয়ে সহযোগিতা করতে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে আগামী 10 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অর্থনৈতিক শুমারি চলবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর এই শুমারিতে দেশের সব অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ ও ইউনিটের মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। প্রাপ্ত তথ্য-উপাত্ত দেশের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরবে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় সংস্থাটি। চামড়া শিল্পে বর্জ্য থেকে উৎপাদন সম্ভব, টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার। বছরে যা থেকে আয় করা সম্ভব 400 থেকে 500 কোটি টাকা। পাশাপাশি ট্যানারির বর্জ্য অপসারণ প্রকৃতি বান্ধব হলে বাড়বে পণ্যমূল্য। অর্থনীতিবিদরা বলছেন এর মাধ্যমে শুধু নদী দূষণ কমবে এমনটি নয়, ঘুরে দাঁড়াবে চামড়া শিল্প। ধ্রুব ব্যানার্জি 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নিজাম ও শেখ নাহিদ।
পচা গলা দুর্গন্ধযুক্ত কঠিন বর্জ্য, আছে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম মিশ্রিত তরল। ট্যানারি শিল্প ধলেশ্বরী নদীর পানি থেকে শুরু করে বায়ু সবই করে তুলছে দূষিত। অনেকেরই ধারণা পরিবেশগত দিক ছাড় দিলেও এগিয়ে যাচ্ছে চামড়া শিল্প। বাস্তবতা এমনটা নয়। উন্নত দেশগুলোতে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে প্রয়োজন হয় লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ। এ সনদ পেতে মোট 1710 নম্বরের মূল্যায়নে 300 নম্বরই থাকে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত। দেশে 2 শতাধিক কারখানার মধ্যে এ সনদ রয়েছে মাত্র 7টির, যার মাঝে সাভারের বিসিক শিল্পনগরীতে রয়েছে মাত্র 1টি। ফলে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে স্থানান্তরের পরও ঘুরে দাঁড়াতে পারেনি চামড়া শিল্প। মাত্র 2 অর্থবছর ছাড়া কোনো বছরই পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। সঙ্গে রয়েছে পরিবেশ দূষণ। এই উভয় সংকটের সমাধান মিলবে কিসে? বিশেষজ্ঞদের মত, তরল বর্জ্যের ক্ষেত্রে একটু সচেতন হলেই নদী এবং পরিবেশের জন্য মারাত্মক ক্রোমিয়াম বর্জ্য থেকে আলাদা করে আবারও ব্যবহার সম্ভব। ওয়াটার পলিউশনটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে কস্ট ইফেক্টিভ না হলে এটাকে রিজেনারেট করা দরকার। as well as ফাইনালি এটাকে পিউরিফাই করে এগেইন ট্রেনিংয়ে এটাকে ইউজ করা যেতে পারে। এবার আসি কঠিন বর্জ্যের কথায়। চারিদিকে কঠিন বর্জ্যের ভাগাড়, আছে দুর্গন্ধ। প্রতি বছর হিসাব মতে এখানে প্রায় 90,000 মেট্রিক টন চামড়ার কঠিন বর্জ্য জমা হয়। এগুলো দিনের পর দিন এখানে পচে গলে পরিবেশকে করে তোলে দূষিত। দূষণের এই মহোৎসবের মাঝেও সংশ্লিষ্টরা বলছেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক অবকাঠামো গড়তে পারলে প্রায় 95% বর্জ্য দিয়েই টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার সহ বিভিন্ন উপাদান তৈরি করা সম্ভব হবে, যা থেকে প্রতি বছর 400 থেকে 500 কোটি টাকা বাড়তি আয় সম্ভব। শেভিং ব্রাশ দিয়ে আমরা বন্ডেড লেদার করতে পারি, লেদার বোর্ড করতে পারি। তারপরে হচ্ছে আমরা যেটা র হাইটস থেকে জিলাটিন করতে পারি, তারপরে এটাতে ক্যাপসুলের কাভার করতে পারি। এগুলো প্রজেক্ট যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমার ডাম্পিং ইয়ার্ডের লোডটা কমে যাবে। অর্থনীতিবিদদের মত, পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় শুধু নদী দূষণই কমবে এমনটাই নয়। LWG সনদ পেলে বহির্বিশ্বে বাড়বে দেশের চামড়ার কদরও। প্রায় 100% আসলে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে। উচ্চ মূল্যের পণ্য আমরা রপ্তানি করতে পারি যদি আমরা এই দেশের ভিতরে যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স সেটাকে ঠিক রাখতে পারি। আর শিল্পনগর তৈরি করলাম চামড়ার জন্য। এই পরিবেশগত যে কমপ্লায়েন্সের ইস্যুগুলোকে সেটা যদি অ্যাড্রেসই করতে না পারি তাহলে লাভটা কি? এবছর চামড়া শিল্পনগরীর 6টি প্রতিষ্ঠানকে নিজস্বভাবে ইটিপি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশের স্বার্থে ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 2 বছরেরও বেশি সময় ধরে সহকারী পরিচালক ছাড়াই চলছে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। অতিরিক্ত দায়িত্ব পালন করা কর্মকর্তা ঠিকমতো সময় দেন না বিআরটিএতে। এমন পরিস্থিতিতে একদিকে বেড়েছে দালালের দৌরাত্ম্য, তেমনি ভোগান্তি বেড়েছে সেবা গ্রহীতাদের। ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েও এখন আর চিনছেন না সেবা গ্রহীতাকে। ঘুষ দিয়েও ড্রাইভিং লাইসেন্স না পেয়ে বিআরটিএ কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার এই দৃশ্য রাজবাড়ীর। সদুত্তর দিতে না পারায় তোপের মুখে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন অভিযুক্ত ওই কর্মচারী। ভুক্তভোগীর অভিযোগ, পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেওয়ার প্রলোভনে 3 বছর আগে 8,000 টাকা ঘুষ নেন বিআরটিএ অফিসের অফিস সহায়ক গোলাম মোস্তফা। দিনের পর দিন অফিসে ঘুরিয়েও লাইসেন্সের হদিস নেই। টাকা ফেরত চাইলেও অস্বীকার করছেন মোস্তফা। বলছিল যে পরীক্ষায় আমি পাশ করাই দেব, তুমি আমাকে 8,000 টাকা দিবা। আমি ব্যাংকে টাকা জমা দিছিলাম 3200 কয়েক টাকা, আর বাদ বাকি টাকা আমি ওকে দিয়ে দিছিলাম। এখন আমার কাজ সম্পূর্ণ হয়নি, আমার কাজ কিছুই হয় নাই। সহকারী পরিচালক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা সপ্তাহে অফিস করেন মাত্র 2-1 দিন। এ সুযোগে বেড়েছে দালালের দৌরাত্ম্য। অভিযোগ আছে ওই অফিসের কিছু অসাধু কর্মচারীর চোখ সাজসের। এমনকি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার খাতা দেখার পাশাপাশি দাপ্তরিক কাজও করেন চিহ্নিত দালালরা। ক্ষোভ ভুক্তভোগীদের। পরীক্ষায় পাশ করে থাকে, তাদের পাশ না দিয়ে সেরে যারা টাকার মাধ্যমে সাধুবাবাদরি করতেছে তাদের আর কি পাশ করা হচ্ছে। বিআরটিএ থেকে এই দালাল উচ্ছেদ করা হোক এবং যারা সাধারণ জনগণ আছি তাদেরকে এই ভোগান্তি থেকে মুক্তি করা হোক। এসব নিয়ে সদুত্তর নেই মোটরযান পরিদর্শকের কাছে। দালালকে পাশে বসিয়ে পরীক্ষার খাতা দেখলেও সাফাই গাইলেন তিনি। খাতা দেখেন না তো? আমি তো বারবার বললাম উনি খাতা দেখেননি। খাতা এখানে আমরা সদস্যরাই দেখি, কিন্তু সে রোল নাম্বারটা সিরিয়াল করতেছে। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতির। রাজবাড়ী বিআরটিএতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এটাকে
দালাল মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি। প্রতি মাসে অনলাইনে 500-র বেশি নতুন ড্রাইভিং লাইসেন্স ও 350 নবায়নের আবেদন রাজবাড়ীতে জমা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দিনাজপুরের হাটে উঠেছে নতুন ধান, তবে ন্যায্য মূল্য না পাওয়ার দাবি কৃষকের। আর দরপতনের পেছনে ব্যবসায়ীদের বরাবরের মতো অজুহাত ধান কিনে লাভ না হওয়ার। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কের দুই পাশে সারি সারি ধানের বস্তা, পাশে দাঁড়িয়ে আছেন কৃষক। দরদামে চলছে বেচা বিক্রি। শুক্রবার ভোরে ধানের হাট বসে দিনাজপুর সদরের গোপালগঞ্জে। ফটফটি, নসিমন কিংবা ব্যাটারি চালিত ভ্যানে করে ধান নিয়ে আসেন কৃষকরা। বেচা বিক্রি চলে বেলা 11টা পর্যন্ত। হাটে ধানের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম না পাওয়ার অভিযোগ কৃষকের। উৎপাদন খরচের অনুপাতে লাভ হচ্ছে না তাদের। বর্তমানে মোটা ধানের দাম তো আছে, কিন্তু চিকন ধানের দামটা নাই বললেই চলে। মোটামুটি 2600 টাকা, 26.5, 27, আমি 2600 দিছি আর কি। ধান লাগানো থেকে ধান কাটা পর্যন্ত খুব খরচ, এতে কৃষকের কিন্তু পোষায় না। চালকল মালিক ও ব্যবসায়ীরা বলছেন ধানের দাম অনুযায়ী চাল উৎপাদন করে লাভ হচ্ছে না, এজন্যই দাম কিছুটা কম। বর্তমান বাজার অনুযায়ী খুব বেশি সীমিত আকারে লাভ হয়, খুব বেশি লাভবান হচ্ছে না আমরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার দিনাজপুরে আমন আবাদ হয় 2,60,856 হেক্টর জমিতে। সময় সংবাদ, দিনাজপুর। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেড়েছে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে সৈকতে সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের আগমন বাড়ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বেশ কয়েক গুণ পর্যটক কক্সবাজারে ছুটে আসছে এবং তারা এখন সমুদ্র সৈকতে আমরা লক্ষ্য করছি আজকে সাপ্তাহিক ছুটির দিন। এই সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে কিন্তু উষ্ণতার খুঁজে পাচ্ছেন বলে পর্যটকরা জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি বেলা যতই বাড়ছে কিন্তু পর্যটকের আগমন ততই বাড়ছে। সৈকতের যে 3 কিলোমিটার যেখানে বিপুল সংখ্যক পর্যটক মানুষ ছুটে আসেন এবং ছুটে এসে সমুদ্রের নোনা জলে সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েন, সেই সব এলাকায় আমরা লক্ষ্য করছি পর্যটকরা কিন্তু সাগরে নেমে পড়েছে এবং নোনা জলে তারা টিউবের সঙ্গে যেমন গা ভাসাচ্ছে, ঠিক তেমনি সমুদ্রের যে ঢেউ রয়েছে সেই ঢেউর সঙ্গেও কিন্তু গড়াগড়ি করছে, আবার অনেকে লাফাচ্ছে। আমরা সেই জিনিসটি লক্ষ্য করছি। আবার অনেকেই দেখতে পাচ্ছি আমরা যে জেট স্কি রয়েছে, সে জেট স্কি যুগে যে স্বচ্ছ নীল জলরাশি, যে সবুজ, সেই জলরাশি দেখার জন্য অনেকে ছুটে যাচ্ছেন। তবে সমুদ্রে যে জলরাশি, সেই জলরাশিতেই মানুষ কিন্তু মেতে রয়েছে। সেখানে আমরা লক্ষ্য করছি ছবি তুলছে, আবার দেখতে পাচ্ছি পরিবার পরিজন নিয়ে তারা তাদের মতো করে আনন্দ মেতে রয়েছেন। এভাবে সমুদ্রের নোনা জলে যেমন মানুষের চাপ বেশি, ঠিক তেমনি আমরা বালিয়াড়িতেও দেখতে পাচ্ছি পর্যটকের কমতি নেই। বালিয়াড়িতেও কিন্তু বিস্তীর্ণ যে বালিয়াড়ি রয়েছে সেইখানে পর্যটকরা ঘুরে ফিরে তাদের প্রিয় মুহূর্তগুলো পার করছেন। আমরা আগত পর্যটকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, যেহেতু এখন শীত মৌসুম শুরু হয়েছে, বাচ্চাদের অনেকের পরীক্ষাও শেষ হয়েছে, সেই ক্ষেত্রে তারা কক্সবাজার ছুটে আসছেন এবং শীত মৌসুমকে তারা বেছে নিচ্ছেন। মূলত শীত মৌসুমে ঘুরে বেড়ানো বা কক্সবাজারের প্রকৃতির যে অন্য রূপ ধারণ করে সেটি দেখার জন্য তারা ছুটে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের কারণে এখানে ব্যবসা বাণিজ্য যে রয়েছে সৈকত পাড়ে, সেটি খুব ভালো এবং চাঙ্গা ভাব ফিরেছে বলে জানিয়েছে তারা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বেশ আয় বেড়েছে বলে তারা জানিয়েছে। একই সঙ্গে কক্সবাজারে 5 শতাধিক হোটেল, বুটেল, গেস্ট হাউস রয়েছে এবং 4 শতাধিক রেস্টুরেন্টও রয়েছে। এসব হোটেল এবং রেস্টুরেন্টেও ভালো ব্যবসা হচ্ছে বলে জানিয়েছে। তবে বিপুল সংখ্যক পর্যটক আগমনকে ঘিরে কিন্তু এখানকার নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। একদিকে আমরা লক্ষ্য করছি সমুদ্র স্নানে যারা সমুদ্র স্নান করছে তাদের নিরাপত্তা লাইফগার্ড কর্মীরা যেমন দায়িত্ব পালন করছে, ঠিক তেমনি বালিয়াড়ি থেকে শুরু করে পর্যটন স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোতেও কিন্তু ট্যুরিস্ট পুলিশের নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা দায়িত্ব পালন করছে এবং প্রশাসন এক প্রকার বলছে যে যারা পর্যটকরা এখানে বেড়াতে আসছেন তারা যাতে হয়রানির শিকার হলে তারা যদি অভিযোগ করে সঙ্গে সঙ্গে সেটির ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সেন্ট মার্টিনেও কিন্তু জাহাজ চলাচল করছে, সেই ক্ষেত্রে দিন দিন কিন্তু কক্সবাজারে পর্যটকের আগমন বাড়ছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ।
এতক্ষণ সরাসরি ছিলাম কক্সবাজারে। ওয়ালটনের আয়োজনে রাজধানীতে শুরু হলো অ্যাডভান্স টেকনোলজি সলিউশন ATS এক্সপো। বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল 3A মেলার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মেলায় ওয়ালটন উৎপাদিত 50,000-এর বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল, কম্পোনেন্টস, সার্ভিস ও টেস্টিং সলিউশন প্রদর্শন চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুব আলম। 3 দিনব্যাপী এ মেলা শেষ হবে 7 ডিসেম্বর। ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম $1 লাখ অতিক্রম করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় বৃহস্পতিবার প্রতিটি বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ $1,03,619 উঠে যায়, পরে $1,02,650 স্থির হয়। সংবাদ মাধ্যম BBC জানায় বিটকয়েনের দামের এক মাইলফলক স্পর্শ করার পেছনে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘটনা অনুঘটক হিসেবে কাজ করেছে, আর তা হলো ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সের নাম ঘোষণা। দাম $1 লাখ ওঠায় উচ্ছ্বসিত ক্রিপ্টোকারেন্সি ভক্তরা। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।